আপনাদেরকে বলতে বলা হয়েছিল যে আপনাদের কোন কোন বিষয়ে আম, বুঝতে অসুবিধা হয়েছে বা বিষয়গুলো আরেকবার আলোচনা করা দরকার। তো আমাকে আমার কাছে এসেছে যে বাক্য গঠন এবং গঠন কিভাবে করতে হয়, বিশেষ করে বাংলা বাক্য থেকে সংস্কৃততে কিভাবে রূপান্তর করতে হয় সেটা একটু আলোচনা করতে। তো আমরা আজকে সেটাই করব, পুরো ক্লাসটা জুড়ে সেটাই করব। আচ্ছা, আমরা প্রথমেই শুরু করব ক্রিয়াপদ দিয়ে। মনে আছে আমরা একদম ক্লাসের শুরুর দিকে মহারাজ পড়িয়েছিলেন লকারগুলো। কারণ আমরা জানি কোন একটা বাক্য ক্রিয়াপদ ছাড়া হয় না। একটা কাজ সেটা এখন হতে পারে, পরে হতে পারে, পরে মানে ভবিষ্যতে, বা আগে হয়ে গেছে এমন হতে পারে অর্থাৎ অতীতকালে। সেটার জন্য আলাদা আলাদা লকার ছিল, 5টা লকার পড়েছি আমরা। তো সেগুলো কি মনে আছে? প্লিজ রেসপন্স করবেন, মানে না থাকলে বলবেন হ্যাঁ, নেই। মনে আছে। আচ্ছা, ঠিক আছে, মনে আছে তাহলে। তাহলে আমরা সেখান থেকেই শুরু করবো, আজকে লকারগুলো থেকেই শুরু করবো। আচ্ছা, এখানে দেখুন আমরা আজকে শুধু দুটো লকার নিয়েছি, লট লকার এবং লং লকার। দেখে বলুন তো, এই দুটো লকার কোনটা কখন ব্যবহৃত হয় সেটা কে কে জানে, একটু হাত তুলি। লট লকার কখন হয় এবং লং লকার কখন হয় সেটা জানি, কারা কারা, একটু হাত তুলি। আচ্ছা, শুধু একজন জানি, বাকিরা জানি না কখন লট হয় কখন লং হয়। এটা আমি কোনো নিয়মের মতো জিজ্ঞেস করছি না যে 3-4টা নিয়ম আছে এভাবে এভাবে করে প্রত্যেকটা ধরে ধরে বলতে হবে। আমি শুধু বলছি যে আম, আমি আরো একটু হিন্টস দিয়ে দিই। দুই কালে হয়। এই যে আমি কাল বললাম, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, এগুলোর মধ্যে থেকে কিছু একটা হবে। এই কোনটা কোন কালে হয় সেটা আমরা কে জানি, একটু হাত তুলি। লট হয় বর্তমানকালে, লং হয় অতীতকালে, আর লুট হয় ভবিষ্যৎকালে। আচ্ছা, দুটো ঠিক আছে। লট হয় বর্তমানে, লং হয় অতীতে, আর ভবিষ্যতে যেটা হয় সেটা হচ্ছে লিট। ঠিক আছে। লেট। আ- আমি হাত তুলতে বলেছিলাম, আপনি বলে দিয়েছেন। ঠিক আছে। আর আমি হাত নিজের অনেক কাজ পারি না দিদি। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়েরা বাড়িতে থাকতে না তো মেয়েটা শিখিনি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যেহেতু আজকে দুটো আছে অর্থাৎ লট এবং লং, তাই আমরা আজকে সবগুলো বাক্য এটা বোঝাই যাচ্ছে যে হয় বর্তমান কালে করব, না হয় অতীত কালে করব। এই তো। এখন এই রূপগুলো আমাদের মনে না থাকাই স্বাভাবিক, তাই আমি আবার একটু হালকা দেখার জন্য স্লাইডের মধ্যে নিয়ে এলাম। এখানে এক সাইডে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে, আর উপরে করে দেওয়া আছে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। কোন পুরুষে কোন বচনে কিভাবে হয় সেই রূপগুলো আছে এখানে। এটার সাথে আমরা সাধারণত আহ ওই যে ধাতুর মূলগুলো লাগিয়ে একটা একটা ক্রিয়াপদ গঠন করি। যেমন লট লকারে আছে তি, তহ, অন্তি, সি, থহ, থ, আমি, আবহ, আমহ। এবং লং লকারের আছে দ হলন, তাম, অন, স হলন, তম, ত, অম, ব, ম। আর লং লকারের ক্ষেত্রে আরেকটা কি হয়, যে সেটা যে কোনো ধাতুই হোক না কেন, ধাতু আমরা প্রয়োগ করার আগে প্রথমে একটা অ লিখি, প্রথমে একটা অ যোগ করি, তারপর ধাতুটা দিই, তারপর এখান থেকে যে রূপগুলো আছে শেষে সেটা যোগ করি। যেমন একটা উদাহরণ যদি দিই আমি, আহ একটা ধাতু হচ্ছে ক্রীড। ক্রীড ধাতুর অর্থ হচ্ছে খেলাধুলা করা। তো এই খেলাধুলা করাটাকে যদি আমি অতীতকালে করেছিল বুঝাতে চাই, তখন আমরা কি করতে হবে, একটা অ যোগ করতে হবে। অ, ক্রীড, তার সাথে আমাদের কর্তা যে পুরুষ যে বচনে আছে সেটা যোগ করে একটা আহ বাক্য গঠন করতে হবে। যেমন আমার কর্তা যদি আহ উত্তম পুরুষ একবচন হয়, অর্থাৎ আমি খেলছি হয়, আমি খেলেছিলাম হয়, তাহলে হবে অ ক্রীড়ম। কিভাবে? অ আর ক্রীড় তো আগেই ছিল, তার সাথে উত্তম পুরুষ একবচনের অমটা লাগিয়েছি, আ ক্রীড়ম, এমন হয়েছে।
আর যদি এটা প্রথম পুরুষের বহুবচন হতো তাহলে হতো অক্রীড়ন। অন আছে, আমি ক্রীড় ধাতুর শেষে অনটা লাগিয়েছি, তাই হয়েছে অক্রীড়ন। তো আশা করি আমরা জানি যে কিভাবে ধাতুর সাথে এটা লাগাতে হয়। আচ্ছা, এইটুকু আমরা জানি তো, না? ক্লিয়ার? এখান থেকে হ্যাঁ, রূপগুলো, ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অসুবিধা হলে বলবেন যে এখান থেকে রূপগুলো কিভাবে করে একটা ধাতুমূলের সাথে লাগাতে হয় বা কিভাবে একটা ক্রিয়াপদ গঠন করতে হয়, সেটা যদি আমরা না জানি, আমরা আজকের ক্লাসে আশা করি শিখে যাব করতে করতে। আচ্ছা, এখানে আপাতত তিনটে পুরো বাক্য আছে, বাকিগুলো আমি করতে পারিনি। বাকিগুলো আপনাদের কাছ থেকে নেব। তিনটে পুরো বাক্যর মধ্যে প্রথমটা হচ্ছে রাজেশ বিদ্যালয়ে যায়। আপনারা, আমি বলেছিলাম যে ব্যাকরণ কণিকা বা কৌমুদি যে কোনো একটা হাতের কাছে রাখতে আর খাতা কলম নিয়ে বসতে। বসেছি আমরা সবাই? হ্যাঁ, বসেছি। বসেছি। বাহ। প্রত্যেকবার কি হয়, আমি বলে বলে চলে যাই যে শব্দরূপ এখান থেকে এটা হয়েছে, কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো এবার আমি বলেছি যে আপনারাই খুঁজে বের করবেন কোন শব্দটা কোন রূপ হচ্ছে। আমি শুধু বলে দিব যেটা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, তারপর বাকিটা আপনারা খুঁজে বের করবেন রূপটা কেমন হবে। ঠিক আছে। প্রথমে হচ্ছে রাজেশ বিদ্যালয়ে যায়। আমাকে কি একজন বলুন যে এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? যাওয়া। যাই। যাওয়া। যাই। হ্যাঁ, যাওয়া বা যাচ্ছে, সেই কাজটা, সেটা একটা কাজ। তাহলে প্রথমেই কাজ হচ্ছে আমাদের একটা বাক্যে ক্রিয়াপদ কোনটা সেটা দেখা। এখন আমরা জেনে গেলাম যে ক্রিয়াপদ কোনটা। যাওয়া, এই যাওয়ার জন্য আমরা কোন ধাতু প্রয়োগ করি? গম। গম ধাতু। গচ্ছতি। আচ্ছা, গম ধাতু আমি বলছি, আমি রূপটাও বলবো একটু পর, ধীরে ধীরে যাই, সকলের যাতে বুঝতে সুবিধা হয়। গম ধাতু। তাহলে 2 নম্বর কাজ কি? যে ক্রিয়াপদ যেটা হবে সেটা কোন ধাতু মূল থেকে আসবে সেটা সিলেক্ট করে রাখা। এখন সেটাকে আমি সরাসরি হুম। লিখে দিব এখন? হুম। লিখবো না, কারণ আমাদের বাক্য অনুযায়ী প্রথমে কি আসে? প্রথমে কর্তা আসে। আমি যদি গচ্ছতি তারপর কর্তা দিই, তারপর কোনো একটা শব্দ দিই, তাহলে কি হবে? সুন্দর হচ্ছে বাক্যটা? হচ্ছে না। এটা মাঝে মাঝে করা হয় উলট পালট করে, ছন্দ মিলানোর জন্য শ্লোকের ক্ষেত্রে করা হয়, মানে ক্রিয়াপদ আগে দেয়, কর্তা পরে দেয়, বা অন্যান্য যে কোনো কিছু উল্টে পাল্টে লেখা যায় শব্দগুলো। কিন্তু সাধারণত আমরা যখন এরকম নর্মাল বাক্য করব, বাক্য গঠন, আহ, তখন হচ্ছে আমরা সিরিয়ালি যাব। বাংলায় যেরকম প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর অন্য কিছু থাকলে সেটা, তারপর গিয়ে ক্রিয়াপদ, সেভাবে করে যাব। তো আমি এখানে জেনে রাখলাম যে গম ধাতু থেকে আসবে, এটা আমাদের মাথায় আছে। ঠিক আছে, এটা আমরা রাখলাম। এরপর দেখবো বাক্যের কর্তাকে। আমরা জানি যে ক্রিয়াপদকে কে করছে কাজটা বা কারা করছে দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কর্তা। মেইনলি এটার জন্যই হচ্ছে আমাদের ক্রিয়াপদটা আগে দেখে রাখতে হবে। ওই আমরা পড়েছি না যে ক্রিয়াপদকে বারবার প্রশ্ন করব, কে করছে, কি করছে, কাকে করছে, বা কোথায় করছে, এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা কি পাবো? বিভক্তিটা পাবো, কোন কারক হচ্ছে সেটা হুম। পাবো। এটার জন্যই ক্রিয়াপদটা হুম। আগে দেখলাম। ক্রিয়াপদকে প্রশ্ন করলাম কে করছে বা কারা করছে। এখানে আমাদের বিদ্যালয়ে যাওয়া হচ্ছে, তো আমি যদি জিজ্ঞেস করি কে যাচ্ছে, তাহলে পাচ্ছি রাজেশ। তাহলে এখানে রাজেশ হচ্ছে বাক্যের কর্তা। কর্তায় কোন বিভক্তি তাহলে হয়? ততের শূন্য বিভক্তি, সপ্তমী শূন্য বিভক্তি। প্রথমা, এ প্রথম। বিভক্তি। কর্তায় প্রথমা সপ্তমী হয়। বিভক্তি। তাহলে হুম। রাজেশ। আমি যদি এটাকে সংস্কৃততে হ্যাঁ। নিই তাহলে হবে রাজেশ। অকারান্ত ও। পুংলিঙ্গ শব্দ। আমাদের কণিকাতে হুম। অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি আছে? নরহ। নর নর। শব্দ আছে। নরহ। নর শব্দের প্রথম, প্রথমা বিভক্তির এক বচন কি হয়? হুম। নর। নরহ বিসর্গ। নরহ। তাহলে রাজেশ থেকে নরহ। কি হবে? রাজসহ। রাজেশ। এরপর হচ্ছে যায়। কোথায় যায়? কোথায় যায় দিয়ে প্রশ্ন করে বিদ্যালয়ে। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিদ্যালয়, তাই না? হুম।
তো বিদ্যালয়ে এটা হওয়ার কথা ছিল, মানে স্থান বুঝালে বা সময় বুঝালে সেটা হয় অধিকরণ। কিন্তু আমরা জানি যে যখন গম ধাতু আসে, গমনার্থক ধাতু আসে, কোথাও যাওয়া, কোথাও কোথাও আসা, হাঁটা, চলা, এই ধরনের ধাতুগুলো থাকলে তখন কি হয়, যে স্থানটা যেখানে আমরা যাচ্ছি, যেটার উদ্দেশ্যে যাচ্ছি, সেটাতে কি হয়, দ্বিতীয়া হয়। অর্থাৎ বিদ্যালয় শব্দটাতে দ্বিতীয়া হবে, সপ্তমী না হয়ে। বিদ্যালয়, বিদ্যালয়, এটাও আরেকটা পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এটাতে যদি আমরা দ্বিতীয়া প্রয়োগ করি তাহলে এটার রূপ কিরকম হবে? বিদ্যালয়, বিদ্যালয়, বিদ্যালয়। ওই যে অকারান্ত, বিদ্যালয়ম। হ্যাঁ, অকারান্ত পুংলিঙ্গ শব্দের আহ নর শব্দ, সেটার দ্বিতীয় রূপ কিরকম আছে দেখুন না, বই তো আছে সামনে। নর, নর। নরম, তাহলে বিদ্যালয় থেকে হবে বিদ্যালয়ম। বিদ্যালয়ম। আর তারপর হচ্ছে কি হবে, এরপর গচ্ছতি। আসবে ক্রিয়াপদ। ক্রিয়াপদ আমরা কি ধরে রেখেছিলাম, কোন ধাতু থেকে আসবে? গম। গম থেকে। এখন আমাদের যে কর্তা রাজেশ, সে কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। কেন? আমি, আমরা জাতীয় যা আছে সব হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমরা জাতীয় শব্দগুলো হচ্ছে মধ্য পুরুষ, আর আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সকল শব্দ হচ্ছে প্রথম পুরুষ। তো রাজেশ এখানে আমি আমরার মধ্যেও পড়ে না, তুমি তোমরার মধ্যেও পড়ে না, তাই রাজেশ হচ্ছে একটা প্রথম পুরুষের শব্দ। আর এখানে রাজেশ একজন, তাই এটা হবে প্রথম পুরুষের এক বচন। তো আমরা এখানে দেখে নিই, বর্তমান কাল যেহেতু যায়, প্রথম পুরুষের এক বচনে কি আছে? তি আছে, তি। তাহলে আমরা গম ধাতুর সাথে তি লাগাবো। গম থেকে তি লাগিয়ে হয়ে যাবে কি, গচ্ছতি। গচ্ছতি। তাহলে আমাদের এখন বাক্যটা কমপ্লিট। কমপ্লিট না? আর কিছু বাকি আছে? হুম। না। নেই। রাজেশ বিদ্যালয়ে যায়, এটার সংস্কৃত তাহলে কি হলো? রাজেশঃ বিদ্যালয়ং গচ্ছতি। তাহলে আমরা ধাপে ধাপে বাক্যটাকে রূপান্তর করেছি, দেখুন খুব সহজে হয়ে যাচ্ছে। এই আমি যে ধাপগুলো বলছি এটা আরো কয়েকবার রিপিট হবে প্রতিটা বাক্যের ক্ষেত্রে। তো এটা এগুলো একটু খেয়াল করবেন। প্রথমে যে বলেছি যে ক্রিয়াপদ কোনটা, বাক্যের ক্রিয়াপদ কোনটা সেটা শনাক্ত করব। তারপর তাকে প্রশ্ন করব, কে যাচ্ছে, কারা যাচ্ছে, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এগুলো প্রশ্ন করে করে হচ্ছে আমরা বাকি শব্দগুলোর বিভক্তিগুলো নির্ণয় করব। আচ্ছা, এখন রাজেশ বিদ্যালয়ে যায়, এটা তো বর্তমান কালে আছে। আমি যদি বলি যে রাজেশ বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে এটা কিভাবে হবে? অগচ্ছতি। এটা পুরো বাক্যটা যেমন আছে তেমন থাকবে, শুধু ক্রিয়াপদে আমরা যে লট লকার লাগিয়েছি সেটার বদলে লং লকার লাগাতে হবে। তখন কি হবে? অগচ্ছতি। একটা অ আসবে, আমরা জানি যে কোনো ধাতুর আগে একটা অ আসে লং লকারের ক্ষেত্রে। তারপর হবে গম। আর লং লকারের প্রথম পুরুষ এক বচনে হয় দ হলন, বা সেটা যখন আমরা প্রয়োগ করি তখন হয়ে যায় তয় হলন বা খণ্ড ত। খণ্ড তটা সংস্কৃতে নেই, আমরা তয় হলন দিয়ে লিখবো, তয় হসন্ত দিয়ে। আচ্ছা, তো এখানে হবে কি, অ, তারপর গম, তারপর খণ্ডত বা তয় হলন, তাহলে গচ্ছত। অগচ্ছত। দেখুন, একটা অতীতকালের বাক্য করার জন্য আমি শুধু ক্রিয়াপদটা চেঞ্জ করেছি, বাকি কিচ্ছু চেঞ্জ করিনি। তো ক্রিয়াপদটা চেঞ্জ করলে আমার পুরো মিনিংটা হয়ে যাবে অতীতকালে। অর্থাৎ আমি যদি এখানে রাজেশ বিদ্যালয়ম গচ্ছতি না বলে গচ্ছত বলি, তাহলে হয়ে যাবে এটা অতীতকালের বাক্য। কি হবে, যে রাজেশ বিদ্যালয়ে গিয়েছিল। ঠিক আছে? আমরা এরকম করে হচ্ছে আজকে অতীতকাল এবং বর্তমান কালের সবগুলোর প্রয়োগ করার চেষ্টা করব। আর শেষে হচ্ছে আপনারা কিছু বাক্য বলবেন র্যান্ডমলি, ওগুলো আমরা রূপান্তর করব। আচ্ছা, দ্বিতীয় বাক্য, মণি ও দীপা এখন বাজার করছে। আমরা কিছুদিন আগে অব্যয়ের ক্লাসও করেছি, তো এখানে ওখান থেকে আম, দুটো অব্যয় লাগবে। আচ্ছা, করি। এখানে ক্রিয়াপদ কোনটা? করছে। দ্বিতীয় বাক্যে ক্রিয়াপদ কোনটা?
করছে। স্বদেশ মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা, আপনি আমাকে এখানে একটু দ্বিতীয় বাক্যটা রূপান্তরে হেল্প করবেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে মণি ও দীপা এখন বাজার করছে। এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? করছে। বাজার করছে, করছে। করছে, করা। করাটা আমরা কোন হুম, ধাতু থেকে আনি? করো। এটা করাটা হচ্ছে প্রি। হ্যাঁ, ঠিক আহ, বলেছেন। কি- ক্রি ধাতু হ্যাঁ, থেকে আসে। এখন আমরা ধাতু শনাক্ত করে ফেলেছি, তো পরবর্তীতে আমাদের কি করতে হয় বাক্য রূপান্তর করার জন্য? কর্তা, কর্তা ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে করে আগে কর্তা ঠিক করব। তো এখানে আহ কে করছে বা কারা করছে? এটা মনি। প্রথম পুরুষ বহুবচন। আমি জিজ্ঞেস দ্বিবচন। আমি জিজ্ঞেস করেছি কে করছে, এটার উত্তর কি হবে? বাক্যে কে করছে? মণি ও মণি ও দীপা। হ্যাঁ, ওরা দুজন। তো মণি ও দীপা, এটা দুটো আলাদা নাম। তাহলে দুটো আলাদা নামে দুটো আলাদা সংস্কৃত হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা নাম শুনে বুঝতে পারছি মণি ও দীপা দুজনেই হচ্ছে স্ত্রীলিঙ্গ। মণি হচ্ছে রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যেটা আছে বইয়ে সেটার, আর দীপা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ যেটা আছে বইয়ে সেটার মতো হবে। দুজনেই একজন, তাহলে কি হবে? এক বচন। আর তারা যেহেতু বাক্যের কর্তা, কর্তায় কোন কোন বিভক্তি হয়? কর্তায় শূন্য বিভক্তি। এই বিভক্তি। কর্তায় শূন্য বিভক্তি। প্রথমা, প্রথমা হয়। প্রথম। প্রথম। কর্তায় তাহলে প্রথম। আমরা কণিকায় একটু দেখি যে রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ কি আছে বইয়ে। কি আছে? লতা আছে। এই আছে। দেখতেছি রস্বইকার। যাদের হাতে বই আছে তারা বলি, আহ রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ কি মণি। আছে? মুনি। হ্যাঁ। মুনি মুনি। এটা কি স্ত্রীলিঙ্গ? না না, হ্যাঁ, মতি হ্যাঁ, মতি। মতি হ। মতি মতি। মতি। মতির প্রথম আর এক বচনে হয় মতি। হ নয়, মতি হি। আচ্ছা, মতিহি। মতি। তাহলে মণি থেকে এটা হবে। মণিহি। হ্যাঁ, মণিহি। বর্ণিহি। আচ্ছা, কোনো শব্দ যদি কার দিয়ে শেষ হয়, আমরা ওই কারটা দিয়েই হটা উচ্চারণ করব। যেমন আ দিয়ে শেষ হলে আহ দীপা যদি হয় তাহলে দীপা হা। মণি যদি হয় মণিহি। মধু যদি হয় মধু হু। ওই উকার, একার, আকার এগুলো একটু লক্ষ্য করবেন হটা বলার সময়। আচ্ছা, মণিহি একটা হলো। দীপা, দীপা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আকারান্ত স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, আকারান্ত আকারান্ত স্ত্রীলিঙ্গ কি স্ত্রীলিঙ্গ। আছে বইয়ে? লতা। লতা তার মানে দীপা। হ্যাঁ, দীপা দীপা থেকে যাবে, কারণ লতার প্রথম আর এক বচনে লতা সেম থেকে যায়, কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, হুম, ও বা এবং, এবং এর সংস্কৃত আমরা কি জানি? চ। ও ও থাকে যাবে। না, সংস্কৃততে চ। ও হয় না, চ হয়। হুম, ঠিক চ বলেছেন। চ। আর এই চটা কোথায় হবে? দুটো নামের পরে। দেখুন, এবং বা ও আমরা কি করি সাধারণত শেষ নামটার আগে করি, কিন্তু চ কখন হয়? সবগুলোর পরে, সবগুলোর নাম দিয়ে দেব, তারপর শেষে চ হবে। হ্যাঁ। মণিহি দীপা চ। কখন করছে? কখন করছে কাজটা? এখন। এখন। এখন এটা সংস্কৃত আমরা কিভাবে আনবো? ইদানিম। এটা কিভাবে করলেন একটু বলুন তো। এটা অব্যয় দিয়ে করলাম। হ্যাঁ, অব্যয় দিয়ে। আমরা এখানে কিছু কিছু শব্দ অব্যয় থেকে নিয়ে আসবো সরাসরি। এখন। এখন এই শব্দটার জন্য সংস্কৃততে আমরা সাধারণত দুটো অব্যয় ব্যবহার করি, মানে বহুল প্রচলিত আর কি। একটা হচ্ছে ইদানিম, আরেকটা হচ্ছে অধুনা। আমি দুটোই লিখে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা হয়। আর তার সাথে আপনাদের যে আহ অব্যয়ের ক্লাসগুলো হয়েছিল ওখানেও আরো উদাহরণ আছে এটা সম্পর্কিত, অর্থাৎ ইদানিম আর অধুনা এটা কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে। ইদানি। ইদানিং। দুটোর অর্থই কিন্তু এখন বা বর্তমানে।
আমরা যদি বলি যে সাম্প্রতিককালে কোন একটা কিছু হচ্ছে বা বর্তমানে মোবাইল ফোন বেশি ব্যবহৃত হয়, এটার যদি সংস্কৃত করতে চাই, তাহলেও কিন্তু আমরা ইদানিং বা অধুনা দিয়ে করতে পারবো। এটা মানে এমন না যে এই মুহূর্তেই করতে হবে। ঠিক আছে? বর্তমানে বোঝাতেও আমরা ইদানিং বা অধুনা ব্যবহার করতে পারি। আচ্ছা, বাজার করছে। বাজার, বাজার শব্দটা সংস্কৃত কি? খুব সহজ, নিউ মার্কেটের বাংলা কি? মানে বিপণী, বিপণী। হ্যাঁ, বিপণী। বিপণী। বিপণী, বিপণী। আর এটা হচ্ছে, আমি শব্দটা লিখি, তারপর আপনারা খুঁজে বের করবেন যে এটা আহ কোন শব্দটার মতো হবে। এটা হচ্ছে রস্বই কারান্ত একটা স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে কোন শব্দের মতো হবে? মতিহি। হ্যাঁ, মতি শব্দের মতো হবে। তো আমরা এখানে কি করছে দিয়ে প্রশ্ন করে পেয়েছি, বাজার করছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে কর্ম। আর কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয়। দ্বিতীয়া। দ্বিতীয়। দ্বিতীয়া। এই যে আমরা পাচ্ছি, এই কর্মে দ্বিতীয়া, তাই বিপণী শব্দটাতে আমরা দ্বিতীয়া লাগাবো। আমরা একটু দেখি যে মতি শব্দের দ্বিতীয়া কিরকম হয়। মতিম। মতিম। তাহলে বিপণী থেকে হবে বিপণিম। হয়ে গেল। করছে, করার করার জন্য আমরা কোন ধাতু নিয়েছিলাম? লিং। ক্রি ধাতু। যেটা যখন আমরা রূপান্তর করি তখন হয়ে যায় কর। কর এর সাথে, যেহেতু মনি ও দীপা দুজন, আর তারা দুজন প্রথম পুরুষ, অর্থাৎ আমি আমরার মধ্যেও পড়ে না, তুমি তোমরার মধ্যেও পড়ে না। তো এই আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি যা আছে সব প্রথম পুরুষ। মনি ও দীপা এই জন্য প্রথম পুরুষ, আর তারা দুজন তাই দ্বিবচন। তো প্রথম পুরুষ দ্বিবচনের লট লকার এখানে কি হয়? তহ। তহ। ত। ত। তাহলে কর তহ। অর্থ। আচ্ছা, আম, আমি এখানে আরেকটা কথা বলে রাখি। আপনারা যখন গল্প পড়েছেন, গল্পর ক্ষেত্রে কি খেয়াল করেছেন যে ক্রি ধাতু কখনো হয় আহ করৌমি, কখনো হয় কুর্বন্তি, বা আহ কুর্বন্তি মানে তো প্রথম পুরুষ, কি বচন, বহু বচন। কুর্বন্তি হয়, কখনো হয় করন্তি, কখনো হয় করতি, মানে কখনো ওকার আসে, কখনো ওকার আসে না, কখনো আবার কুর্বন্তি হয়ে যায়। এগুলো কি খেয়াল করেছেন? গল্পে এগুলো দেখার কথা। না, খেয়াল করিনি। আচ্ছা, তাহলে পরবর্তী গল্পগুলোতে আমরা দেখব। এটা আসলে কনফিউজ হওয়ার কিছুই নেই যে একটা ক্রিধাতুর কেন এতগুলো রূপ হচ্ছে প্রয়োগের সময়। এটা হচ্ছে গণ আলাদা। গণ মানে হচ্ছে আমরা, উম, এটা আমরা যদি সিম্পলিফাই করতে চাই, আমাদের যে গোত্র আছে সেটার মতো করে বলতে পারি। গোত্র বা আহ, হ্যাঁ, গোত্র অনুযায়ী বলা যায়। আমাদের যেরকম অনেকগুলো গোত্র আছে মানুষের, তো সেরকম ধাতুদের সাধারণত 10টা গণ আছে। এটা কৌণিকাতে আছে কিনা আমি দেখিনি, কৌমুদিতে আছে। এগুলো এখন আপনাদের লাগবে না, আমি এমনি বলে রাখছি যে যাতে আপনারা কনফিউজ না হন। তো এই গণ অনুযায়ী এক একটা ধাতুর রূপ এক এক রকম হয়। কিছু কিছু ধাতু আছে যে স্পেসিফিক, আহ যে যেমন খাতটা, সেটা শুধু ভাদিগণীয় হবে বা আহ স্বাদিগণীয় হবে না, এরকম কিছু আছে। আমি শুধু নামগুলো বলছি না কি, মানে একটা নির্দিষ্ট স্পেসিফিক গোত্রেরই হবে। সেখানে ক্রি হচ্ছে সবগুলো গোত্রেরই হতে পারে। তো সে কারণে যখন এই গণগুলো আলাদা হয়, গোত্রগুলো আলাদা হয়, তখন এই ক্রি এর রূপটা পরিবর্তিত হয়ে যায়। কখনো করতহ হয়, কখনো কুরুতহ হয়, কখনো হয় করোমি, কখনো হয় করমি। বুঝতে পারছি? মানে এই যে বানানের যে চেঞ্জটা, অর্থ কিন্তু সেম থাকছে, বানানের চেঞ্জটা হচ্ছে যখন আমাদের ধাতুগুলোর গণ চেঞ্জ হয়ে যাচ্ছে বা গোত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কনফিউজ না হওয়ার জন্য আমি বললাম এটা। আপনাদের লাগবে না, গণগুলো এখনো পড়ানো হয়নি, হবেও না এই লেভেল 1-এ। তারপর আপনাদের জানার জন্য বললাম যে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে বা কারো মাথায় যদি আসে যেটা এতগুলো রূপ দেখাচ্ছে কেন, এটা তো বহুরূপী কেন, তখন বুঝতে হবে যে এটা গণ ভিন্ন হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমরা কারা তাহা দিলাম। এখন আগের মতোই, এখন এটাকে যদি আমি অতীতকাল করতে চাই, তাহলে কি করতে হবে? অপরতহ। স্বদেশ মহোদয় বলুন, অর্থ। এটাকে যদি আমি আহ অতীতকালে বাক্য করতে চাই তাহলে কি করতে হবে?
আচ্ছা, উনি বোধহয় নেই। আগের মতোই পুরো বাক্যটা সেম থাকবে, শুধু ক্রিয়াপদটাকে আমরা এখন এতক্ষণ লট দিয়ে করেছি, এখন লং দিয়ে করব। তাহলেই পুরো বাক্যটা অতীতকালে হয়ে যাবে। কিভাবে করব? যে মণি এবং দীপা ইদানিং দুজন। চেঞ্জ করতে হবে। ইদানিং? এখন? হ্যাঁ, ইদানিংটা তখন হয়ে যাবে। হ্যাঁ, ভালো বলেছেন। তখন হয়ে যাবে। তখনের সংস্কৃত কি? এটা একটা অব্যয়। তদা। হ্যাঁ, তদা। ত, তারপর দয়াকার দা, তদা। হুম। আর এখানে আমরা যদি ক্রিয়াপদটা নিই, তাহলে মণি দীপা দুজন, প্রথম পুরুষ দ্বিবচন, লং লকারে হয় তাম। তাহলে আহ অ, তারপর ক্রি, তারপর তাম, তাহলে কি? অকরত। করতাম। অকরত। আ করতাম। হলো। আর এখানে একটা কি হবে? আহ ইদানিং মাধুনা, তার সাথে হবে তাদা। আচ্ছা, আমি একসাথে একসাথে করছি, হ্যাঁ? আপনারা ক্লাস নোট দেখে যদি কেউ না বুঝতে পারেন বা ভুলে গিয়ে থাকেন, আমাকে বলবেন, আবার আমি আবার আলাদা করে বুঝিয়ে বলবো। অথবা আরেকটা কাজ করা যায়, আমি ক্লাস নোট দেওয়ার সময় এই বাক্যগুলোকে আলাদা আলাদা করে লিখে দিতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এটা পরে দেখা যাবে। তৃতীয় বাক্য, অর্থাৎ দুটো হয়ে গেল আমাদের। রাজেশ বিদ্যালয়ে যায়, এটাও হয়ে গেল। আর আহ মণি দীপা বাজার করছে, এটাও হয়ে গেল। 3 নম্বর বাক্যটা দেখি তো আমরা একটু। 3 নম্বর বাক্যে কি আছে? তারা সন্ধ্যায় পড়াগুলো পড়ে। তারা সন্ধ্যায় পড়াগুলো পড়ে। তারা কোন শব্দ থেকে আসবে? আচ্ছা, সরি সরি, প্রথমে কি করতে হয়, একটা বাক্যে কি দেখতে হয়? ক্রিয়া। ক্রিয়াপদ। এখানে ক্রিয়া কোনটা, কাজ কোনটা? পড়া। হ্যাঁ, পড়ে। পড়াটা কোন ধাতু থেকে আসে? পট পট ধাতু। হ্যাঁ, পট ধাতু থেকে আসে। জেনে নিলাম। এরপর আমরা এখন এই যে পড়ার কাজটাকে প্রশ্ন করব। আমরা এখন আপাতত বাংলাতেই করি, তারপর পরে সংস্কৃততেও প্রশ্ন করা শিখে যাব। সংস্কৃততে করা মানে ওই যে কে করছে এটাকে, সংস্কৃততে কে এর সংস্কৃতটা বলবো, যে কে এর সংস্কৃত হচ্ছে কহ। সহ যেরকম সে, তো কহ ক একটা, তারপর হসন্ত বলছি, এটা কি বিসর্গ? এই যে ক বিসর্গ। এটা মানে হচ্ছে, আমি লিখেছি দেখুন স্ক্রিনে, কহ মানে হচ্ছে কে। এভাবে করে, তো কহ পঠতি, বা কে পড়ছে, তখন হবে যে সে পড়ছে। বা কোনো নাম যদি থাকে, রাজেশ মণি দীপা, আলাদা করে যদি কোনো নাম থাকে, তাহলে বলবো যে দীপা পঠতি বা রাজেশ পঠতি, এভাবে করে। আপনারা যদি চান যে এই প্রশ্নগুলোর কিভাবে করব, কোন ক্ষেত্রে আহ কোনটা হবে, যে কে করছে, কারা করছে, কখন করছে, এগুলো কিভাবে বলবো, সেটার একটা পদ্ধতি আছে। এক হচ্ছে অব্যয়, অব্যয়গুলোর মধ্যে আপনারা এগুলো পাবেন। আর 2 নাম্বার হচ্ছে, আলাদা করে বোধহয় অব্যয় এগুলো পড়ানো হয়নি, তা না? অব্যয় তো আমি পড়িয়েছি। না, এগুলো পড়ানো হয়নি। এ, তাহলে হচ্ছে আরেকটু উপায় আছে, সেটা হচ্ছে ব্যাকরণ কণিকা কৌমুদি দুটোতেই দেখবেন আম, সর্বনাম পদগুলো যেখানে আছে শেষ দিকে করে। কৌমুদিতে পেজ নাম্বার হচ্ছে 146, 146, 147। কিম শব্দ, কিম শব্দের পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। তো এগুলো দিয়েই প্রশ্ন করা যায়। কিম শব্দের যদি আমরা প্রথম আর একবচন দেখি, সেখানে আছে কহ, তাহলে কহ পাঠাতে হলে হবে যে সেটা কে পড়ছে, সেটা কোনো পুংলিঙ্গ হতে হবে। আর স্ত্রীলিঙ্গের প্রথম আর একবচন আছে কা পাঠাতি, আমরা স্ত্রীলিঙ্গে সা বলি না, তো ক থেকে আসছে কা, কা পাঠাতি, এখন বলতে হবে দীপা পাঠাতি। তারপর যদি বলি যে কিছু দিচ্ছে, তখন বলতে হবে যে কসময় দাদাতি, কাকে দিচ্ছে।
ওই যে আমরা চতুর্থীর প্রয়োগ যেটা করি, কাসমাই দাদাতি, তখন যেটা হবে ভিক্ষুকায় দাদাতি, অথবা অন্য কোনো যদি থাকে সেটা। এখানে দেখবেন বিভক্তি আর বচন অনুযায়ী রূপগুলো দেওয়া আছে, তো একটা একটা প্রয়োগ করে আপনারা হচ্ছে প্রশ্নগুলো করতে পারবেন, প্রশ্ন রেডি করতে পারবেন। যাই হোক, এটা এখন আমরা এদিকে না যাই। তো পড়ছে পট ধাতু, কে পড়ছে বা কারা পড়ছে? তারা। কারা পড়ছে? আমি এখানে 3 নম্বর বাক্যটার কথা বলছি, কারা পড়ছে? তারা তারা। পড়ছে। তারা, তারা তারা। পড়ছে। এই তারা শব্দটা কোন শব্দ থেকে আসে? সংস্কৃত কোন তারাপীঠ। শব্দ থেকে আসে? বহুবচন। তার। তৎ শব্দের শব্দরূপ থেকে আসে, তদ। সাহা তো তে, ওই শব্দটার শব্দরূপ থেকে আসে। বা সা তে তাহা, ওইটা থেকে আসে। যে কোনো একটা থেকে আনলেই হবে, এখানে যেহেতু বোঝা যাচ্ছে না যে তারা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, যে কোনো একটা থেকেই আনলে চলবে। আমি এখানে আপাতত যেটা মোস্ট কমন সেটা আনছি, সাহা তো তে, অর্থাৎ পুংলিঙ্গটা থেকে আনছি। তে, তারা, প্রথম আর এক বচন। পেয়েছি, আমরা বইয়ে খুঁজে পেয়েছি। হুম, তে। না পেলে বলবেন। আচ্ছা, তারা কখন পড়ছে? সন্ধ্যায়। সায়ংকাল। সন্ধ্যায়, সায়ংকালে। হ্যাঁ, সায়ংকালে, একজন বলেছে সায়ংকালে, এটা কোথা থেকে আনলাম আমরা? সায়ংকালে। সন্ধ্যায়, সায়ংকাল। কোথা থেকে আনলাম? আচ্ছা, সায়ংটা হচ্ছে অব্যয়। যদি আমরা সন্ধ্যায় বলি শুধু সায়ং দিয়ে করি, সেটা হচ্ছে ডিরেক্ট অব্যয়, সেটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু সায়াং এর পরে যদি আমরা একটা কাল শব্দ যুক্ত যুক্ত করি, সেটা যে কোনো শব্দের পরেই হোক না কেন, সায়ংকাল বা প্রাতঃকাল, বা অন্য গ্রীষ্মকাল, বর্ষাকাল, একটা কাল শব্দ যদি আসে, কাল, তখন সেটা হয়ে যায় অকারান্ত পুংলিঙ্গ শব্দ। বুঝেছি? তখন পুংলিঙ্গ শব্দ হলে কি করতে হয়? বিভক্তিতে যেতে হয়। আর সময় বুঝালে হচ্ছে অধিকরণের সপ্তমী, সপ্তমী প্রয়োগ করতে হবে তখন। নর শব্দের সপ্তমী তো হয় নারে, তো সায়ংকাল থেকে হবে সায়ংকালে। এই বিভক্তির ঝামেলায় যদি কারো করতে অসুবিধা হয়, আমি বলবো যে ডিরেক্ট অব্যয় দিয়ে করে ফেলুন, অব্যয় তো কোনো চেঞ্জ হয় না, এটা যেমন আছে তেমন থেকে যাবে। তো অব্যয়গুলো হচ্ছে প্রাত, প্রাত, তারপর সায়ং, তারপর দিবা, নাক্তাম, এগুলো দিয়েই করা যাবে ইজিলি। আমি যদি এখানে সায়ং কালে না দিয়ে শুধু সায়ং দিতাম, তাও কিন্তু অর্থটা হতো। বলছিলাম যে সায়ংকালে এটা ডিরেক্টলি অব্যয় দিয়ে করা যায়, সায়ং দিয়েও করা যায়। আর কাল শব্দটা যুক্ত করলে সেটা তখন আমাদের কাল, অকারান্ত পুংলিঙ্গ শব্দ হয়, তখন নর শব্দের মতো করে করতে হয় রূপটা। যাই হোক, তারা সন্ধ্যাকায়, সন্ধ্যায় কি করছিল বা কি পড়ছিল? পড়াগুলো পড়ছিল। তো আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে বাক্যের কর্ম। কর্মে হয় দ্বিতীয়া, আর পড়া অনেকগুলো পড়া। তো পড়ার সংস্কৃত যদি বলি যে পাঠ, তো পাঠ এটা একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। নর শব্দের আহ দ্বিতীয়া, যেহেতু কর্মে দ্বিতীয়া হয়, দ্বিতীয়ার বহুবচনে কি হয়? নর শব্দের দ্বিতীয়ার বহুবচনে কি হয়? নরান। নারায়ণ। তো পাঠ থেকে হবে পাঠান। আর যেহেতু তারা প্রথম পুরুষ বহুবচন, আমরা তুমি তোমরার মধ্যে পড়ে না, তাই পট ধাতুর কি হবে? প্রথম পুরুষ বহুবচনের রূপ যুক্ত হবে, আন্তি যুক্ত হবে, পঠন্তি হবে। অথবা যদি অতীতকাল করি তাহলে হবে আচ্ছা, রূপটা দেখে আসি আবার। এই যে লং লকারে প্রথম পুরুষ বহুবচনে হয় অন, তাহলে হবে কি? পঠন। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ।
তাহলে কি হলো যে তারা সন্ধ্যায় পড়াগুলো পড়ে, তে সায়ংকালে পাঠান পঠন্তি অথবা পাঠান অপঠন। এখন দেখবেন, খেয়াল করে দেখবেন, এই তিনটা বাক্য আমরা করেছি প্রথম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচনের রূপগুলো দিয়ে, তাই না? প্রথমটা ছিল একবচন, রাজেশ একজন ছিল, প্রথম পুরুষ একবচন। মণি এবং দীপা দুজন ছিল, তারা প্রথম পুরুষ দ্বিবচন। আর তারা, এটা হচ্ছে প্রথম পুরুষের বহুবচন। একই রকম ভাবে আমরা যদি মধ্যম পুরুষের গুলো নিই, তুমি, তোমরা দুজন, তোমরা। এবার এই বাক্যগুলো আপনারা বলবেন। তুমি দিয়ে একটা বাক্য বলুন, সহজ বাক্য বলবেন। তুমি দিয়ে একটা বাক্য বলুন। তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ? আচ্ছা, তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ? এই হলো আমাদের বাক্য, তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ। এটা সাধারণভাবেই করব আমরা, এটা প্রশ্নবোধক বাক্য বলে এটার যে অন্যভাবে করতে হবে তেমন নয়। একই রকম ভাবে আমরা প্রথমে দেখবো যে বাক্যের ক্রিয়াপদকে, বাক্যের ক্রিয়াপদ এখানে কে? যাওয়া। যাওয়া, যেটা আসবে গম ধাতু থেকে, সেটা আমরা আগেও করেছি। এরপর হচ্ছে কে যাচ্ছে। তুমি। তুমি, মানে তাহলে হচ্ছে তুমি বাক্যের কর্তা, আর কর্তায় হয় প্রথমা। তুমি শব্দটা আসবে ইউসমাচ শব্দ থেকে। আমরা কৌমুদিতে বা কণিকাতে একটু দেখিনি ইউসমাচ শব্দের প্রথমার এক বচনটা কিরকম হয়। তম। ত্বম। দ্বিবচন কি হয়? একটু দেখতে হবে, বুঝতে, এটা বুঝতে ছিল। ইউয়ম, ইউবাম, সরি, ইউবাম, ইউয়ম। আচ্ছা। দ্বিবচনে হয় ইউবাম, বহুবচনে হয় ইউয়ম। ইউইয়ম। আচ্ছা, তুমি। এরপর হচ্ছে কোথায় যাচ্ছি, বিদ্যালয়ে। আর এখানে যেহেতু গমনার্থক ধাতু আছে, বিদ্যালয় শব্দটাতে কি হবে, দ্বিতীয়ার প্রয়োগ হবে। এটা তো আমরা সবাই জানি, জানি না? বিদ্যালয়ে। হ্যাঁ, জানি। বিদ্যালয়ম, আগের মতোই গচ্ছা, কি হবে, মধ্যম পুরুষ এক বচনে কি হয়, লট লকারে গচ্ছসি। গচ্ছাসি। আর লং লকার হলে সহলনটা এখানে বিসর্গ হয়ে গচ্ছস। যায়। না, সহলনটা হ্যাঁ, এটা বিসর্গ হয়ে যায়, গচ্ছ। অগচ্ছ, গচ্ছ। তাহলে যদি আমরা বর্তমান করে করি তাহলে হবে গচ্ছ সি। আর যদি আমরা অতীতকালে করতে চাই তাহলে হবে গচ্ছ। আর কি শব্দের সংস্কৃত হচ্ছে কিম। এটা যেহেতু বাক্যের শেষ শব্দ, তাই আমি এখানে কিমটা আহ, অনুস্বার না দিয়ে ময় হসন্ত দিয়েছি। যাই হোক, তো পুরো বাক্যটা কি হলো যে ত্বম বিদ্যালয়ম গচ্ছসি কিম, মানে তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ, অথবা ত্বম বিদ্যালয়ম অগচ্ছহ কিম, তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে, এইভাবে। তাহলে কি ছিল যে পুরো বাক্যটা নর্মালি আমরা যেভাবে করি, প্রথমে ক্রিয়াপদটা নির্ণয় করি, তারপর ক্রিয়াপদকে প্রশ্ন করে করে হচ্ছে বাকি শব্দগুলো নির্ণয় করি এবং ওই অনুযায়ী ওটার বিভক্তি প্রয়োগ করি। এভাবে করেই প্রতিটা বাক্য আমরা করব। এই বাক্যটা বুঝতে কারো কি অসুবিধা হয়েছে? হাত তুলুন, বা মাইক্রোফোন অন করেও বলতে পারেন যদি হাত তুলতে না পারেন। বুঝতে পারছি দিদি ভাই। ঠিক আছে, বুঝলে, আপনাদের বোঝার জন্য এই ক্লাসটা আবার এভাবে করে করানো হচ্ছে। আচ্ছা, এরপরের বাক্য তোমরা দুজন, তোমরা দুজন দিয়ে কেউ একজন বলুন। এটা মীনাক্ষী সান্যাল, আপনি বলুন। তোমরা দুজন খেলা করবে। খেলা করবে। আচ্ছা, করবে এটা ভবিষ্যৎকাল হয়, তাহলে আমরা এটা বর্তমান কালের জন্য খেলা খেলা করি। করছো দি। হ্যাঁ।
তাহলে এটা হবে করছো বা করেছিলে। হুম। তোমরা দুজনের সংস্কৃত কি একটু আগেই বললাম। ইউবাম। ইউবাম, হ্যাঁ। ইউস ইউবাম। ইউসমাত শব্দের যে প্রথমা বিভক্তি তার যে দ্বিবচন সেটা আমরা এখানে প্রয়োগ করেছি। ইউবাম, তোমরা দুজন। খেলা। আচ্ছা দিদি, ক্রীড়া এখানে কি অনুস্বার ক্রীড়া হবে নাকি ম হবে? আহ আমাদের দেখতে হয় যে পরবর্তী যে শব্দটা সেটার প্রথম অক্ষর কি হ্যাঁ। স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ। তো এখানে আছে যে খেলা, খেলাটা আসে হচ্ছে ক্রীড় থেকে বা ক্রীড়াম থেকে। তো ক্রীড় ওটা ক দিয়ে শুরু হয়, ওটা ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ হলে আমরা সাধারণত অনুস্বার রেখে দিই, আর স্বরবর্ণ হলে ময় হসন্ত লাগে। আর এই যে, আগের আগের বাক্যটাতে হ্যাঁ বলুন। বিদ্যালয়ের আহ হ্যাঁ আগের বাক্যটাতেও তম হবে না, তম ম। বিদ্যালয়ের এটা তো ব্যঞ্জন বর্ণ। এটা হতে পারে যে আমি যদি গচ্ছাসিটা কেটে শুধু অগচ্ছাহ লিখি তখন হবে বিদ্যালয়ের যে অনুস্বারটা সেটা ময় হলন হয়ে যাবে, কারণ হুম। হচ্ছে একটা স্বরবর্ণ। দিদি, আমি আমি বিদ্যালয়ের আগে যে তম সেটার কথা বলেছি, আচ্ছা, ওইখানে অনুস্বার চলে যাবে, ম হবে? না, বিদ্যালয় তো দিয়ে শুরু হচ্ছে, কি স্বরবর্ণ? না, কিন্তু ব। প ফ ব ভ ম প বর্গীয় হবে না এটা? না না, ওগুলো ব্যঞ্জন বর্ণের কথা বলছেন। ব্যঞ্জন বর্ণের মধ্যে 5টা বর্গ আছে। তো ব্যঞ্জন বর্ণ হ্যাঁ, যেটা হ্যাঁ। থাকুক না কেন আমরা ময় হলন ব্যবহার করব না, স্বরবর্ণ থাকলে ব্যবহার করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো পরের বাক্যটাতে আসি। ইউবাম পর্যন্ত করেছি, তারপর হচ্ছে কি করছো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটাকে আমরা কি বলি? কর্ম বলি, বলি না? হ্যাঁ কর্ম কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া দ্বিতীয়া বিভক্তি হ্যাঁ, দ্বিতীয়া বিভক্তি। ক্রীড়া, এটা হচ্ছে একটা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিতীয়া যদি আমরা প্রয়োগ করি, দ্বিতীয়া বিভক্তি, তাহলে সেটা কিরকম হবে? ওটা লতা লতার মতো, হ্যাঁ। তো লতা শব্দের দ্বিতীয়ার রূপটা কিরকম হয়? লতা লতে লতায়া লতাম লতে লতান। তাহলে লতাম, যে দ্বিতীয়ার এক হ্যাঁ বছর সেটা হচ্ছে লতাম। তাহলে ক্রীড়া থেকে হবে ক্রীড়াম। ক্রীড়াম করছো, আবার ক্রি ধাতু থেকে আসবে। করার যে কোনো কিছু আমরা ক্রি ধাতু থেকে করি। আহ ক্রি ধাতুর মধ্যম পুরুষ দ্বিবচন, যেহেতু তোমরা দুজন, তো এখানে আমরা দেখি যে লট লকারে মধ্যম পুরুষ দ্বিবচনে হয় থাহা। তাহলে ক্রি থেকে আসবে কারা থাহা। আর যদি লং লকার ধরি তাহলে মধ্যম পুরুষ দ্বিবচনে হয় তাম। তখন কি হবে ক্রি থেকে? প্রিয়তম অক্রীড়াতম, একটা যুক্ত হবে। তাহলে কারা থাহা অথবা অকরতম। তাহলে ইউবাম ক্রীড়াম কারাথাহ অথবা অকরতম, এই হলো বাক্য। মানে তোমরা দুজন খেলা করেছিলে অথবা খেলা করছো, এখন বর্তমানে করছো। আর আপনি যেটা বলেছিলেন খেলা করবে, সেটা হলে ভবিষ্যৎকাল হতো। আমরা আজকের ক্লাসে ভবিষ্যৎকালের কিছু করছি না, তাই এটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এই হুম হুম বাক্যটা বুঝতে হ্যাঁ কি কারো অসুবিধা হয়েছে? অসুবিধা হলে বলুন, আবার বুঝিয়ে বলছি। সুন্দরই তো হয়েছে। সবকিছুই তো সুন্দর, সৌন্দর্যের মাহাত্ম্য বোঝার জন্য তো কিছু লাগে না। যাই হোক, যেমন আমরা যদি একটা শিল্পকলা আর্ট গ্যালারিতে যাই,
তো যারা শিল্প চর্চা করে তারাই বুঝবে যে একটা শিল্পের মূল্য কত। একজন ব্যবসায়ী গিয়ে, মানে যার ওটার সাথে কোনো সম্পর্ক নেই, যে চাল ডালের ব্যবসা করে, সে গিয়ে স্বাভাবিকভাবে বুঝবে না। যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। লাস্টের বাক্যটা, অর্থাৎ তোমরা তোমরা দিয়ে বাক্যটা বলবে শিল্পী রয় মহোদয়। আপনি কি আছেন মহোদয়া? শিল্পী রয়, আপনি কি আছেন? আচ্ছা, না থাকলে কি? হ্যালো দিদি। ওই, হ্যাঁ, না আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, বলছি আমি তোমরা নিয়ে একটা বাক্য বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। তোমরা নদীতে সাঁতার কাটছো। আচ্ছা, তোমরা আহ নদীতে নদীতে সাঁতার কাটছো। সাঁতার কাটছো। সাঁতারে চন্দ্রবিন্দু হয় না? হুম। হ্যাঁ, চন্দ্রবিন্দু। ওকে, তাহলে বলুন এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? কাটছো। সাঁতার কাট। সাঁতার কাটছো বা কাটছো? সাঁতার কাটা, এটাকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে তাহলেই ভালো হয়। সাঁতার কাটার জন্য আলাদা কি বলো ওটাকে, ক্রিয়াপদ আছে, ধাতুরূপ আছে। তাহলে হচ্ছে আবার প্রশ্ন করব। কি প্রশ্ন করব, যে কে কাটছে বা কারা কাটছে, কারা সাঁতার কাটছে? তোমরা। হ্যাঁ, তোমরা। তোমরা। ইয়ম। তাহলে তোমরা হচ্ছে বাক্যের কর্তা, কর্তায় হয় প্রথমা। হুম, তোমরা ইউজ মাছ শব্দের ইয়ম। বহুবচন, প্রথমা বহুবচন। ইউইয়ম। হ্যাঁ, ইউ ইয়ম। ইয়ম। হ্যাঁ, ইউইয়ম। ইয়ম। নদীতে, নদী শব্দ তো আমরা জানি, আমাদের বইয়ে ডিরেক্টলি আছে, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো কোথায় কাটছো? নদীতে কাটছো। আহ হুম, স্থান বুঝালে অধিকরণে সপ্তমী। নদী শব্দের সপ্তমী রূপটা হুম। দেখি আমরা সবাই, কি আছে? নদ্যা। হ্যাঁ বলি, জোরে করে বলি। নদ্যাম। নাদ্যাম। তাহলে নদী শব্দের নদ্যা। সপ্তমীর এক বচন যেটা, সেটা হলো নাদ্যাম। বই দেখে বলছি তো সবাই, বই দেখে করলে তাড়াতাড়ি হয়। নাদ্যামটা, হ্যাঁ, বই দেখে। হ্যাঁ, নাদ্যাম। নদ্যা। তারপর হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটার ধাতুটা আমি বলিনি না। আচ্ছা, এটা হচ্ছে করা যেরকম ক্রি ধাতু, সাঁতার কাটাটা হচ্ছে ত্রি ধাতু, ত্রি। এখন এটার নিচে যে যে রি ফলাটা, সেটা কিন্তু হচ্ছে দীর্ঘ রিকার, যেটা ওটা। যাই হোক, এখানে যদি আমরা এটা প্রয়োগ করি তখন হয়ে যায় তর, তর, তর। তো তর ধাতুর সাথে আমি যদি এখানে লট লকারের মধ্যম পুরুষ বহুবচনের থ লাগাই তাহলে কি হবে? আচ্ছা, আমি একটা বলে দিই তাহলে বাকিটা আপনারা পারবেন। এই ধাতুটা হচ্ছে ত্রি ধাতু, এটা যখন প্রয়োগ হয় তখন হয়ে যায় তর। তো আমি যদি এটার প্রথম পুরুষ একবচন নিই তাহলে হয় তারাতি। প্রথম পুরুষ বহুবচন নিলে হবে তারান্তি। তাহলে এটার মধ্যম পুরুষ বহুবচনে কি হবে বলুন তো? তরতম। তরতম। তারা থহ, সরি তারা থ, মধ্যম 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 পুরুষ বহুবচন। দেখতে পেয়েছি, এই যে শেষে, মাঝের লাইনটার একদম শেষে। আর যদি লং লকার হ। দিই তখন হবে ত। তাহলে কি হবে? তারাত। আচ্ছা, করে ফেলি। তাহলে এখানে একটা পাচ্ছি হচ্ছে, যদি বর্তমান কালে করি তাহলে হচ্ছে তারা থ। আর যদি আহ অতীত কালে করি তাহলে হবে তারা ত। তার ধাতুর অর্থই হচ্ছে সুইমিং করা বা সাঁতার কাটা। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা নদীতে সাঁতার কাটছো, এটা হচ্ছে ইউয়াম নাদ্যাম তারা থ, অথবা তারা ত। আমি বারবার বলছি, আপনারা যদি অতীতকাল প্রয়োগ করেন একটা সে সামনে, তো অতীতকালের বাক্যে তখন হচ্ছে আগের শব্দটায় অনুস্বার রাখবেন না। ওটা ময় হসন্ত করে দিবেন। যেমন এখানে নাদ্যাম, এটা আমি অনুস্বার রেখেছি, কিন্তু আমি যদি এটা অতীতকালের বাক্য করতাম, অর্থাৎ তারা ত, এটাই যদি রেখে দিতাম তাহলে হতো ময় হলন।
ময় হলন দিয়ে তারপর এটা করতাম। আচ্ছা, আমি ক্লাস নোটে যদিও আলাদা আলাদা করে দিয়ে দিব অতীতকাল এবং বর্তমানকাল দুটোই, ওখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে। আহ ওকে, এই স্লাইডে এখানে কয়টা বাক্য? ছয়টা। ছয়টা বাক্যের মধ্যে কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে আমি একটু জানতে চাচ্ছি, আপনারা বলুন। এখানকার যে বাক্যগুলো সেখানে মানে কোনটাতে বুঝতে অসুবিধা হয়েছে? আমরা এখন বাক্য গঠন করতে পারবো? পারবো। চেষ্টা করি। এই পারবো পারবো। বাক্য গঠনে কোনো অসুবিধা হয়নি বুঝতে অথবা করতে, কিন্তু ওই বিষয়টা হচ্ছে শব্দ রূপগুলো মানে মনে থাকে না আর কি। ধরেন কখন আচ্ছা, কোনটা হবে। মনে থাকবে না এটাই স্বাভাবিক, এতগুলো শব্দরূপ। এই জন্য আমি বলেছি বইটা সামনে রাখতে। যখন আপনি প্র্যাকটিস করছেন বা ক্লাস নোট দেখছেন তখন বইটা উল্টে পাল্টে দেখবেন। আর আপনাদের তো শুধু পরীক্ষায় মানে বই না দেখে করতে হয়, বাকি সবসময় তো আপনাদের সাথে বইটা থাকে। যেমন আমি এখানে নদী শব্দটা এতবার করেছি, নদী শব্দের রূপগুলো আমার মুখস্থ হয়ে গেছে। এখন আপনারা যদি নদিয়াম না বলে অন্য একটা কোনো রূপ বলতেন তাহলে আমি বুঝতাম যে না, এটা তো সপ্তমিত হয় না। তো কিভাবে হয়েছে? প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ হয়ে যায়। আমরা প্রথমে বই দেখেই করব প্র্যাকটিস গুলো, আর যখন পরীক্ষা আসবে তখন একটু চেষ্টা করব যাতে শব্দগুলো মনে রাখি আর কি। আর পরীক্ষার আগে তো সাজেশনে দিয়ে দেওয়া হয় আলাদা করে শব্দগুলো, শুধু ওই স্পেসিফিক শব্দগুলো দেখলেই চলবে। আর বাকি সময় ক্লাসের বাইরে বা অন্য কোনো সময় সংস্কৃত চর্চা করছি বা কোর্সের পরেও যখন আপনার ইচ্ছা করবে একটু একটু পড়াশোনা করি, তখনও বইটা সবসময় সাথে রাখবেন। বই সাথে না রাখতে পারলেও মোবাইলে যে পিডিএফ ফর্মটা আছে সেটা নিয়ে বসবেন। ঠিক আছে। আচ্ছা। এরপর আরো কয়েকটা করব, এরপর ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, তো আমরা এখানে আহ প্রথম পুরুষের তিনটা করেছি, মধ্যম পুরুষের তিনটা করেছি, এখন আছে উত্তম পুরুষের তিনটা। উত্তম পুরুষের এক বচনে কি হয়? আমি। আমি। দ্বিবচনে হয় আমরা দুজন। আর বহু বচনে হয় আমরা মানে সকলে আর কি। আচ্ছা, আমি দিয়ে একটা বাক্য বলুন। রতন বালা মহোদয়, আপনি বলুন। আমি দিয়ে একটা বাক্য বলুন। আমি বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছি। হ্যাঁ। বিপণী, বাজার, বিপণী, যাওয়া আছে করছো। বাজারে যাচ্ছি বোধহয় দুইবার করেছি। দুইবার করলাম না? আচ্ছা না, একবার করেছি। তাহলে হ্যাঁ, নতুন কিছু বলতে চাই। মেলায়, আমি মেলায় যাচ্ছি। হ্যাঁ, মেলায় যাচ্ছি হতে পারে। মেলায় যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা বাক্যের কি খুঁজে নিই? কর্তা, প্রথমে ক্রিয়া। ক্রিয়া খুঁজি। হ্যাঁ, প্রথমে কর্তা খুঁজি না, প্রথমে ক্রিয়া খুঁজি। ক্রিয়া যাচ্ছি। হচ্ছে এখানে যাওয়া, তাই হুম না? হুম। এখন যাব, হ্যাঁ, গম ধাতু। কে যাবে? আমি। আমি। আমি যাব। আহম। অহং। আহমটা কোথা থেকে আসে? আসমাত শব্দে আহ প্রথমার এক বচন আহম। আহম। মেলায়।
আচ্ছা, আহ দ্বিতীয় যে শব্দটা হচ্ছে কোথায় যাচ্ছি, মেলায় যাচ্ছি। কিন্তু এখানে আমরা জানি যে গমনার্থক ধাতু থাকলে কি হয়, যে স্থানটা সেটাতে কি হয়, দ্বিতীয়া হয়। তো মেলার সংস্কৃত যদি আমরা নিই, আহ অনেকগুলোই হতে পারে। মেলা এর সমার্থক শব্দ যদি বলি, মেলার এক্সাক্টটা আমার মনে পড়ছে না, সমার্থক কিছু আছে। যেমন একটা আছে উৎসবহ, উৎসব, উৎসব শব্দটা। তারপর আরেকটা আছে সমারোহ, অর্থাৎ সমারোহ আমরা যেটা বলি। তো আপনারা বলুন কোনটা নিলে বেটার হয়, উৎসব নিব নাকি সমারোহ নিব? বুঝছো? উৎসব, এই তো। হুম। তো উৎসব শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নাও নর শব্দের মতো। তাহলে এটার দ্বিতীয়া হবে নর, নর শব্দের দ্বিতীয়া কি হয়? নর 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 হয়। দ্বিতীয়ার এক বচন, দ্বিতীয়া বিভক্তি। নর 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 নরম নরম। নরম। তাহলে উৎসব থেকে হবে হুম। উৎসবম। উৎসবম। আর যাচ্ছি তো গম ধাতু থেকে, আমি যাচ্ছি, তাহলে হচ্ছে আমি যুক্ত হবে গম ধাতুর সাথে, গচ্ছামি। আর যদি অতীতকাল করি তাহলে হচ্ছে একটু দেখে আসি। এই যে অতীতকালের উত্তম পুরুষ একবচনে কি হয়, তাহলে কি হবে, গচ্ছম। আমি মেলায় যাচ্ছি বা আমি মেলায় গিয়েছিলাম। আর যদি এখানে সমারোহটা নিতাম, সেটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সেটাও সেম ভাবে হইতো। আচ্ছা, সেটা আমি এখানে আর লিখছি না যেহেতু উৎসব লিখেছি। সমারোহ সেই শব্দটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা দুজন দিয়ে একটা বলুন। আচ্ছা, বাকি মানুষ আর নেই, আপনারাই রিপিট করুন, যে কোনো একজন বলুন। আমরা নৌকো বাইচ দেখতে যাব। আবার বলুন। আমরা আমরা দুজন নৌকা বাইচ দেখতে যাব, ও মাই গড! যেটা আমাদের প্রচলিত আনন্দ। এখন বলে কিন্তু বলেছে নৌকা হয়েছে, সংস্কৃত তো আমি জানি না। খুঁজে দেখি দাঁড়ান। নৌকা তো বোট, তারানি, আর বাইচ। নাবাম বা নাবাম নৌকা। বোট রেস, তাই তো? আচ্ছা, এটা নৌকা স্পর্ধা একটা পেলাম। এই যে আপনারা নতুন নতুন শব্দ বললেন, আমারও জানা হয়ে গেল। নৌকা বাইচের সংস্কৃতি তো আমি এর আগে কখনো খুঁজে দেখিনি, আজকে দেখলাম। আমরা দুজন কি করতে যাব, নৌকা বাইচ দেখতে যাব। দেখতেই তো যাব, তাই না? আহ, নৌকা বাইচ। আচ্ছা, আপনাদের কি আহ, তুমুন ছাড়া আর কোনো প্রত্যয় পড়ানো হয়েছে? না, তারপরে তো ক্লাসই হয় নাই। আচ্ছা, ভাগ্য ভালো যে দেখতে যাব এটা তুমুনের মধ্যে পড়ে, না হলে আবার নতুন প্রত্যয় আনতে হতো, নতুন করে বুঝাতে হতো। আচ্ছা, আমরা দুজন হচ্ছে, সরি, বাক্যের কর্তা হচ্ছে যাও। যাওয়াটা আবার গম ধাতু থেকে আসবে। আর কারা যাবে? আমরা দুজন যাব। আমরা দুজন বাক্যের কর্তা, আসমাত শব্দ থেকে আসবে। কি আসবে? আবাম আবাম। হ্যাঁ, আওয়াম। আবার
আবাম। আওয়াম। তারপর নৌকা বাইচ, এটা যে সংস্কৃতটা আমি পেয়েছি সেটা হচ্ছে নৌকা স্পর্ধা। নৌকা স্পর্ধা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। কি দেখতে যাব? নৌকা বাইচ দেখতে যাব। তাই এটাতে হবে কি? আহ দ্বিতীয়া। লতা থেকে হয় লতাম। নৌকা স্পর্ধা, নৌকা স্পর্ধা থেকে হবে নৌকা স্পর্ধাম। আচ্ছা, দেখতে যাব। এটা এটা কোথা থেকে আসবে? আমরা তুমুন পড়েছি না? একটা কাজের জন্য যখন আরেকটা কাজ করতে যাব, নিমিত্ত অর্থে তুমুন। আচ্ছা, তাহলে এখানে আমরা তুমুন দিয়ে করব। তুমুন কি আমরা ক্লাসে বুঝতে পারিনি কিভাবে হয়েছিল তুমুন গুলো? একটা কাজ করার জন্য যখন আরেকটা জায়গায় যাব, একটার জন্য আরেকটা করব, দুটো কাজ পর পর থাকবে, একটার জন্য আরেকটা করছি, তখন হচ্ছে তুমুন হয় প্রথমটাতে। এখানে দেখার জন্য যাচ্ছি, তাই দেখার কাজটাতে তুমুন হবে। দৃশ ধাতু থেকে আসবে, দৃশ ধাতুর সাথে তুমুন লেগে কি হবে? দৃশ্যত। দ্রষ্টুম। দ্রষ্টুম হবে একসাথে, একই রকম কি বলে ওটাকে, সন্ধি যুক্ত হয়ে গেছে আর কি। দ্রষ্টুম। আর যাব তো জানি, আমরা যাব আহ আবহ। লট লকারের উত্তম পুরুষ দ্বিবচনে হয় আবহ। আমরা একটু দেখে আসি আবার। এই যে দেখা যাচ্ছে তো, আবহ। তাহলে কি হবে? গম থেকে কি হবে? গচ্ছ। গচ্ছাবহ। আর যদি লং দিয়ে করি তাহলে উত্তম পুরুষ দ্বিবচনে কি হবে? গচ্ছতম। ব। শুধু ব, অর্থাৎ অগচ্ছাও। দ্রষ্টুম गच्छावह। और अ তাহলে কি হলো যে আওয়াম নৌকা স্পর্ধাম দ্রষ্টুম গচ্ছাবহ বা অগচ্ছাবহ। শেষ। লাস্ট বাক্য, এটা দিয়ে আজকে ক্লাস শেষ হবে। আর এখন তো আমরা বাক্য গঠন পারি, এখন কিন্তু বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজ অল্পই দিব, সেটা কিন্তু করে পাঠাতে হবে। আজকে ক্লাসে যে যে বাক্যগুলো করেছি আমরা, ওইখান থেকেই শব্দগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে দিব, ওই ক্রিয়াপদ আপনাদের পরিচিতগুলো দিয়েই। তো ওখান থেকে যে বাক্যগুলো দিব সেগুলো রূপান্তর করে পাঠাবেন। আর রূপান্তর কোনো জায়গায় অসুবিধা হলে প্র্যাকটিস গ্রুপে বলতে পারেন বা আমাকে ইনবক্সে বলতে পারেন। আমি বলে দিব তখন এটার রূপটা কিভাবে হবে। ঠিক আছে? শেষ বাক্যটা বলুন, আমরা দিয়ে একটা বাক্য বলুন। আমরা আমরা কি করি? আমরা ক্লাস করি। ক্লাস করি। সংস্কৃত ক্লাস করে দিই। হ্যাঁ। ও আচ্ছা, এবার আবার আগের মতো। এবার আমি বলবো না, আপনারা বলুন দেখি, ধরে ধরে করুন তো রূপান্তরটা। যে কোনো একজন স্বেচ্ছায় বলুন, আমি যেভাবে করেছি, মানে যে
প্রসেসে করেছি, ভুল হলে আমি বলে দিব। মানে ক্রিয়াপদ তারপর কর্তা ওরকম করে করে আস্তে আস্তে করে রূপান্তর করুন। আর কিছু না পারলে, ভুল হলে আমি বলে দিব, যে কোনো একজন। শক্তি রক্ষিত মহোদয়, আপনি করুন। আচ্ছা, শক্তি রক্ষিত মনে হয় উনি নেই। আহ একটু একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমাকে আচ্ছা, একটু ছুটি দিলে ভালো। ঠিক আছে ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন। হ্যাঁ, আমি দুঃখিত খুব। হ্যাঁ, অর্ধেকে আপনাকে ডিস্টার্ব করা। আচ্ছা, মীনাক্ষী সান্যাল, আপনি পারবেন? সংস্কৃতম পড়া পড়ন্তি। আচ্ছা, আমি বলেছি যে ঠিক আছে, করন্তি করেছেন। আম, ধরে ধরে প্রথমে হচ্ছে বাক্যের ক্রিয়াপদ যেটা, যেমন এখানে হচ্ছে করা, তারপর কে করে, কিভাবে হ্যাঁ, করে, সেভাবে করে। ও, আমরা কি করি? সংস্কৃত ক্লাস করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে কর্ম, কর্মে দ্বিতীয়া। আর কে করে বা হ্যাঁ, কারা করে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা কি? সেটা হচ্ছে আমরা। কর্তা, কর্তায় প্রথম। হ্যাঁ, আমরা কর্তা। আমরা হ্যাঁ, সংস্কৃত কি? হ্যাঁ, ব্যায়াম। হ্যাঁ, বয়ম। তারপর হচ্ছে সংস্কৃত। সংস্কৃত, সংস্কৃত তো হুম, মানে ডিরেক্ট সংস্কৃত হয়। সংস্কৃতম। হ্যাঁ, কৃতম। আর ক্লাস, ক্লাসের সংস্কৃত হচ্ছে বর্গ। সংস্কৃত। বর্গম। প্রি থেকে আসবে, আমরা করি আমহ। এই যে দেখুন, লট লকারের উত্তম পুরুষ বহুবচন হয় আমহ, তাহলে হ্যাঁ, করামহ। অথবা যদি লং লকার করি তখন হয় ম, শুধু ম, অ